স্বাগত ৭১ জার্নালের সাথে আছে আমি ফারজানা রূপা। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি দিনের উল্লেখযোগ্য খবর নিয়ে। জানিয়ে দিই সকালে আপনাদের হাতে যে পত্রিকা যায় তার প্রধান প্রধান শিরোনাম, সঙ্গে থাকে প্রতি মুহূর্তে আপডেট হওয়া অনলাইন নিউজ পোর্টালগুলোর শিরোনামও। আর আলোচনার জন্য আমাদের সাথে এর মধ্যে জার্নালি টেবিলে যোগ দিয়েছেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক জায়েদুল হাসান পিন্টু এবং দি অবজারভার পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম। সকলের সাথে আপনাদের দুজনকেও স্বাগত। আমরা শুরু করতে চাই রংপুর থেকেই। রংপুরে জাপানি নাগরিক নিহত হবার পর তার দাফন হলো এবং ইসলামী কায়দায় তার দাফন হয়েছে, কারণ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে তার প্রতিবেশীরা এলাকার মানুষ জানিয়েছেন। জায়েদুল হাসান, এলাকার মানুষের অনেক ক্ষোভ আবেগতাড়িত তারা এই দাফনে জানাজায় অংশ নিতে চেয়েছিল, কিন্তু অত্যন্ত গোপনীয়তার সাথে। কেন এই গোপনীয়তা দাফনে? আমরা এর কোনো কারণই স্থানীয় সহকর্মীদের সাথে কথা বলে নিশ্চিত হতে পারিনি। এটা এখনো আপনার কনফার্ম কোনো ইনফরমেশন নাই। এটা ধারণা করা যাচ্ছে কিন্তু সিকিউরিটির বিষয়। আর হয়তো এটা কিন্তু আমি কনফার্ম না, হয়তো আপনার জাপান গভর্নমেন্টের কোনো রিকোয়েস্ট ছিল যে এটা আপনারা ওই স্ট্রিক্ট গোপনীয়তার মধ্য দিয়ে তাদের কি করে দেন, এটা নিয়ে আর অত বেশি যেন না হয়, সেটা একটা কারণ হতে পারে। আমি শিওর না, আমি যতটুকু আজ পেয়েছি। আর একটা হতে পারে আপনার ওখানে যেটা বললাম, এই দাফন নিয়ে যে আরেক ধরনের আবেগ তৈরি হতে পারে, এটা নিয়ে আবার নিউজ হবে, আরো বড় হবে, লোকজনের সমাগম হবে, আবার কোন ঘটনা ঘটে যায় কে জানে। একটু রিস্ক নিল না সরকার, এমনিতে একটু খারাপ অবস্থা যাচ্ছে, সিকিউরিটির একটা বিষয় থাকে, মানুষ যত বেশি হবে সিকিউরিটি বেশি দিতে হবে, সেই সিকিউরিটি থ্রেটটা তো এখনো রয়ে গেছে। এইসব কারণ একটা হতে পারে। আর ওই যে আরেকটা যেটা সেকেন্ড কারণ বললাম, সেটা একটা সম্ভাব্য কারণ। আপনার সম্ভাব্য কারণটাকে যদি আমরা সত্য বলে ধরে নেই, তাহলে এই কথাটি তো সরকার বা ওখানকার কোন স্থানীয় প্রশাসন পরিষ্কার করলেই পারতো যে জাপানি প্রশাসন চাচ্ছে বলে এই গোপনীয়তা। না, আপনার সেটা বলবে কেন? এটা তো আপনার তাদের কূটনৈতিক যোগাযোগে অনেক কিছুই আপনার ওয়ান টু তাদের মধ্যে কথাবার্তা, সব তো তারা আমাদেরকে জানাবে না। এটা আমাদের দায়িত্ব, আমরা যদি খুঁজে বের করতে পারি। জার্নালিস্টদেরই দায়িত্ব খুঁজে বের করা। এটা বলার, নরমালি বলবে না এই কারণে করতেছি। ধারণা নিয়েই যেহেতু আমরা কথা বলছি, শাহনাজ বেগম আপনার ধারণাও জানতে চাই যে কেন এরকম গোপনীয় দাফন। প্রথমত হচ্ছে এটা খুবই একটা ক্লাসিফাইড ইনফরমেশন যে দাফনটা কখন হবে, কিভাবে হবে। আপনি খেয়াল করে দেখুন, উনি যেই আজকে আমি টেলিভিশনেও দেখেছি এবং আমাদের প্রতিনিধি যারা আছেন তারা জানিয়েছেন যে এলাকার মানুষের ক্ষোভ, যেটা আপনি বললেন যে তারা জানাজায় অংশ নিতে চায়, কিন্তু সেই এলাকারই কোনো মানুষ কিংবা এই এলাকারই কোনো মানুষ যিনি ইসলাম ধর্ম গ্রহণ করা সত্ত্বেও তাকে মেরে ফেলেছে। সেজন্য জাপান সরকার যদি বাংলাদেশ সরকারকে অনুরোধ করে যে তার জানাজাটা, যেহেতু উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার পরিবার থেকে অস্বীকার করা হয়েছে তাকে তার লাশ ফেরত নিতে, সুতরাং তাকে সেই মতেই দাফন করা হোক, সেটা তো সরকারকে মেনে চলতেই হবে। এবং এই ক্লাসিফাইড ইনফরমেশনটা কখনোই শেয়ার করবার জিনিস না। কিন্তু ডিসির কাছে কিন্তু চিঠি গেছে, এটা আমরা সকলেই জানি। এবং ডিসির কাছে চিঠি যাওয়া মাত্র মানে হচ্ছে যে সরকার বিষয়টা তত্ত্বাবধান করবার জন্য ডিসিকে নির্দেশ দিয়েছেন। অতএব বিষয়টি এভাবেই দেখা হয়েছে। এখানে জোর করে কিছু দেখার সুযোগ এই কারণে কম। কিন্তু আমি যেটাতে বিস্মিত হচ্ছি সেটা হচ্ছে, যেই মানুষটি ইসলাম ধর্ম গ্রহণ করলেন ও এই এলাকায় দীর্ঘদিন যাতায়াত করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, এলাকার প্রতিটা মানুষ তাকে ভালো বলছে, নামাজও পড়তেন, কোরবানিও দিয়েছিলেন, সেরকম একজন মানুষকে ইসলাম ধর্ম অনুযায়ী মেরে ফেলাটা তো একটা খুবই প্রশ্নবোধক চিহ্ন আর কি। কেন আপনি বলছেন ইসলাম ধর্ম অনুযায়ী মেরে ফেলা? কারণ হচ্ছে গিয়ে আমাদের ধর্মে, ইসলাম ধর্মে বলে যে যদি কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে তখন সে তো ভেসতে যাবেই, তার সঙ্গে যারা ছিল জড়িত, যারা তাকে উদ্বুদ্ধ করতে পেরেছে তাদের জন্য। এটা ধর্মের বিশ্বাস। সেই জায়গাটির থেকে আপনি চিন্তা করে দেখুন যে উনি এটা গ্রহণ করবার পরও উনার যে মৃত্যুটা, এটা খুবই নৃশংস, এটা কল্পনার বাইরে। আমি সেটা বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে উনি যে অরক্ষিত জীবন, আমরা কি নিশ্চিত কিনা কারণে না, আমরা জানি না যে কোন কারণে উনি মারা গেছেন। কিন্তু আজকে যে এলাকাবাসী যে ক্ষোভটা দেখাচ্ছে, প্রথম দিন থেকে এলাকাবাসীর যে তৎপরতাটা থাকা উচিত ছিল। কারণ যে জনপদটি আপনারা, আমি টেলিভিশনে যেগুলো দেখেছি, আমি তো পয়েন্টে যাইনি, যেরকম এলাকা, সেই এলাকাটাতে মোটর সাইকেলে করে এসে চলে যাওয়ার পথে, অনেক দূর পথে
আটকানো আমার কাছে মনে হয় যে সম্ভব ছিল। এটা আমার না, আমার সেটা আপনার- perception। না, সেটা না, শুধু- এটা কিন্তু আমার পারসেপশন। না না সম্ভব ছিল আমি সেটা বলছি না, এটা আমাদের মানে আমাদের চরিত্রগত কিছু চিন্তা করলে আপনি দেখবেন সেটা তো আপনার অভিজিৎকে মেরে চলে গেল তো সব মানুষের না, না, সামনে। অভিজিৎকে আমরা তো মেরে- এগিয়ে যাই না, এটা তো হ্যাঁ, fact, আমি ওটাই এটা বলছি। রংপুরের ওই এলাকার মানুষের না না সারা একার বিষয় না। বাংলাদেশেরই না, এটা সারা আমাদের বাংলাদেশের এই অবস্থাটি। কিন্তু ঢাকা থেকে মুভমেন্ট করাটা আর গ্রামের ওরকম একটা মেঠো পথ দিয়ে মুভমেন্ট করাটার মধ্যে ডিফারেন্স আছে। আমি সেই জায়গাটা বলছি যে ওই মেঠো পথে যখন একটা মানুষকে এতটা যে জনপ্রিয়, যে এখন যেটা দেখা যাচ্ছে যে উনি মুসলমান হওয়ার কারণে সব মানুষই তার সঙ্গে রয়েছে, আমার কাছে একটু অন্যরকম লাগছে। কিন্তু এটা অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়, সেজন্য এটা ক্লাসিফাইড ইনফরমেশন, সে কারণে এই গোপনীয়তা। এটাকে আসলে পাবলিক করবার কিংবা ভিন্নভাবে দেখার সুযোগ আমার মনে হয় নেই। দাফন হয়ে যাওয়ার অনেক লম্বা সময় পরে আসলে প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে যে তার দাফনটি হয়েছে। এই দাফন ক্লাসিফাইড নন ক্লাসিফাইড ইনফরমেশনের বাইরেও গুরুত্বপূর্ণ, এবং ইতালীয় নাগরিকের মরদেহ আগামীকাল বুধবার তার দেশে ফেরত পাঠানো হবে, সেরকম খবর আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি হচ্ছে তো তদন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন পর্যন্ত 2-3টি বিষয় সামনে এসেছে। টুইট প্রসঙ্গটি এসেছে যে বাংলাদেশ থেকে টুইট করা হয়েছে। জাহেদুল হাসান, এই তদন্তটি আমরা আরেকটু দ্রুত গতির আশা করেছিলাম বোধহয়। না, আশা তো আমরা করতেই পারি, কিন্তু আমাদের ক্যাপাসিটিও দেখতে হবে। আমি তো মনে করি আমাদের সেই ক্যাপাসিটি নেই। আমরা যতই বলি যে আপনার 2 দিনে ধরে ফেলবো, 7 দিনে ধরে ফেলবো, 10 দিনে ধরে ফেলবো, বিষয়টা ওই গোয়েন্দা নেটওয়ার্ক আমাদের মধ্যে আসলে ওই রকম নেই এখন। হ্যাঁ, দেখবেন আপনি যে কেউ যদি টার্গেট করে কাউকে মার্ডার করে, বছরের পর বছর লেগে যেতে পারে আপনি তাকে ধরার। যদি অর্গানাইজড কোনো গ্যাং বা কোনো গ্রুপ করে থাকে, আপনি হয়তো গ্রুপটাকে যদি আইডেন্টিফাই করতে পারেন, আস্তে আস্তে আপনি যেতে পারেন। আপনি তো কোনো অদৃশ্য শক্তির বিরুদ্ধে আপনি তদন্ত করছেন। ধরে নিলাম তর্কের খাতিরে আইএস করেছে, এখানে আইএস কারা, আইএসের অর্গানাইজেশন কি, আইএস কে আদৌ এখানে আইএসের কোনো অর্গানাইজেশন আছে কিনা, এগুলো তো নাই। সব তো আপনার মনে প্রাণে ধারণ করে আমরা সব এগুলো করতেছি, তো আপনি কাকে ধরবেন? এখন 3 জন মানুষ তাকে খুন করেছে বা তার সঙ্গে আরো কয়েকজন ছিল, সেই কয়েকজন ছাড়া আর তো কেউ জানেও না। এই কারণে খুব কঠিন। আমি বলছি যেটা আমি প্রথম দিন আপনার এখানে আমি এসেছিলাম যে 3 দিনের মধ্যে ধরে ফেলবে না, কে বলছিল শিগগিরই, এটা শিগগিরই সম্ভব না। এটা আমাদের স্বীকার করতে হবে, আমাদের সেই দুর্বলতাটা, আমাদের ওই আপনার ইন্টেলিজেন্সের সমস্যা আছে। সময়ের হিসাবটা কিন্তু অনেক বড়, আসলে শিগগির না। যদি আমরা ধরে নেই যে ব্লগার হত্যাকাণ্ডের সাথে এই খুনগুলোর সম্পর্ক আছে, তাহলে কিন্তু সময়ের হিসাবটা অনেক বড় দাঁড়ায়। আমরা এই আলোচনাটা করব। রংপুর থেকে শাহ বায়েজিদ আহমেদ আমাদের সহকর্মী টেলিফোনে যুক্ত আছেন। সবশেষ কি তথ্য আছে বায়েজিদের কাছে জেনে নিতে চাই। বায়েজিদ, আপনারা কি ধারণা করছেন কেন কোনিওকে এত গোপনে দাফন করা হলো? বিশেষ কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা, এবং এখন পর্যন্ত এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় যে তদন্ত তার অগ্রগতি সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কিনা? রূপা, আসলে শুরু থেকেই জাপান দূতাবাস এবং জাপান সরকার কর্তৃপক্ষ কিন্তু অনেকটা গোপনীয়তা রক্ষা করে আসছিল। যেমন যারা জাপান প্রতিনিধি দলের যে সদস্যরা এসেছিলেন এবং জাপান দূতাবাসের যে প্রতিনিধি দলের সদস্যরা এসেছিলেন, তারা কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে এড়িয়ে চলেছেন। বিশেষ করে তারা ছবি নিতে অনেকটা নিষেধ করেছিলেন। তারপরেও যখন তারা ক্যামেরায় আসছিলেন, তারা অনেকটা মুখ ঢেকে রাখছিলেন। এরকম একটি অবস্থায় স্থানীয় প্রশাসন তারাও কিন্তু বিষয়টি নিয়ে কঠোর গোপনীয়তার মধ্য দিয়েই কিন্তু যাচ্ছিল। আর গতকালকে যে মধ্যরাতে তাকে সমাহিত করা হয়েছে মুন্সিপাড়া কবরস্থানে, আর সেখানে কিন্তু পুলিশ অনেকটা কঠোর গোপনীয়তা রক্ষা করেছে। বিশেষ করে রাত 2টা-2:30টার দিকে একটি দল তারা রংপুর মেডিকেল কলেজের মর্গের সামনে যায়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। আর আরেকজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আরেকটি দল যান মেয়রের বাসায় গিয়ে তারা মুন্সিপাড়া কবরস্থানে তাকে সমাহিত করার লিখিত অনুমতি নিয়েছে। আড়াইটার পর সেখানে একটি সংক্ষিপ্ত জানাজা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ সূত্রে, জানাজা হওয়ার পরে 3টার দিকে সেই লাশটি কবরের দিকে নিয়ে যাওয়া হয় এবং 3:30 নাগাদ কবর খোঁড়াখুঁড়ি শেষ হওয়ার পর দাফন কার্য সম্পন্ন করতে 4:30 বাজে।
কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু গোপনীয়তা রক্ষা করে। পরিষ্কার বায়েজিদ, আমি আপনার কাছে তদন্ত সম্পর্কে জানতে চেয়েছি এবং বলবেন নিশ্চয় আপনি। তার আগে আমি আপনাকে থামালাম যে কারণে আমার সহকর্মীদের আমি একটু অনুরোধ করতে চাই বায়েজিদের কথা বলবার ভলিউমটি যদি সম্ভব হয় একটু বাড়িয়ে দিতে। আমার শুনতে অসুবিধা হচ্ছে, আমার ধারণা সকলেরই। বায়েজিদ, তদন্তের অগ্রগতি সম্পর্কে আমাদের তথ্য জানান। আপনি নিশ্চয় জানেন যে এই ঘটনার পর অর্থাৎ মৃত্যুর দিনেই কিন্তু পুলিশ 2 জনকে আটক করেছিল, তারপরে তাদেরকে এই মামলায় স্পট অ্যারেস্ট দেখিয়েছিল এবং 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। রিমান্ড মঞ্জুর করার পরে 4 দিনের মাথায় অন্যতম এই মামলার আসামি রাশেদুল নবী বিপ্লব তাকে কিন্তু যে রিমান্ড বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করে এবং অন্য আসামি যে স্থানীয় বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার সেই হুমায়ুন কবির হীরাকে কিন্তু 10 দিনের রিমান্ডে তারা রেখেছিল। এই তার রিমান্ডে কি ধরনের তথ্য এসেছে গণমাধ্যম কর্মীদেরকে তারা বলতে চাননি, তবে এই ঘটনার পর তাকে রিমান্ডে নেওয়ার পর তার যে শ্যালক সে রাজশাহীতে একটি ব্যাংকে কর্মরত ছিলেন, সেই ব্যাংকের 2 জন কর্মকর্তা সেই হুমায়ুন কবির হীরার শ্যালকের একজন বস আর একজন হলো তার সহকর্মী, 2 জনকে আটক করে নিয়ে আসে। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য জোগাড় করার পর তাদেরকে ছেড়ে দেয়। আর হলো যে এই হুমায়ুন কবির হীরার খালাতো ভাই সুইফট চালক পাবনা থেকে তাকে আটক করেছিল, তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আর আজকে হুমায়ুন কবির হীরার স্ত্রীকে তার বাসা থেকে সকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে এসেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে জিজ্ঞাসাবাদের জন্যই আটক করা হয়েছে, তবে তাকে এখনো পর্যন্ত গ্রেফতার দেখানো হয়নি, তাকে আটক করা হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেছি, আসলে এই বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন কোনো কথাই তারা বলতে চাচ্ছেন না। গতকালকে রংপুর রেঞ্জের ডিআইজি এবং পুলিশের সদর দপ্তর থেকে করা যে তদন্ত কমিটির প্রধান ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনাটি তারা অধিকতর গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছেন এবং তদন্তের অনেকগুলো রহস্য তাদের কাছে স্পষ্ট হয়েছে এবং তারা সেই দিকগুলো এবং নিশ্চিতভাবে কোন দিকগুলো পরিষ্কার হয়েছে সে সম্পর্কে আপনাদের কিছুই বলেনি, কিছুই ধারণা দেয়নি। আমরা আপনাকে ধন্যবাদ শাহ বায়েজিদ। আমরা এটি দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন তদন্তের বেশ অগ্রগতি এসেছে, যে কোনো সময় ধরে ফেলা হবে অপরাধীদের, কিন্তু আসলে কি ধরনের অগ্রগতি সেই সম্পর্কে সংশ্লিষ্ট কেউ কোনো ধারণা দিচ্ছেন না। এই বিষয়ে আরো কথা বলতে চাই, কারণ এটি এখন একটি রাজনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে। তবে তার আগে বিরতির পর ফিরছি। বিদেশি ও ব্লগার হত্যায় জড়িত একই গোষ্ঠী, সব টুইট বাংলাদেশ থেকেই, দ্রুত জানা যাবে পরিচয়। দেশবিরোধী অপকর্মের খবর আসছে, বিদেশি হত্যায় জড়িতদের বিচার হবেই, জানালেন প্রধানমন্ত্রী। রংপুরে কঠোর গোপনীয়তায় কনিয়র দাফন, বিদেশিদের আগমনে প্রভাব ফেলেনি 2 হত্যাকাণ্ড। গাজীপুরে স্কুলে ঢুকে শিক্ষার্থীকে হত্যা, খুনিকে হাতে নাতে পাকড়াও করে পুলিশে দিয়েছে জনতা। দলীয়ভাবে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিপরীত ভাবনা, আশাবাদী বিশেষজ্ঞরা। স্বাগত যারা আছেন আমাদের সাথে তাদের সকলকে এবং জাহিদুল হাসান পিন্টু, শাহনাজ বেগমকে। জাহিদুল হাসান, আমরা ছিলাম আলোচনাটিতে, টুইট যদি বাংলাদেশ থেকে হয় তবে কেন সেটা আইএস করেনি, আমরা কিভাবে নিশ্চিত হতে পারি? বা টুইট করলেই যে হত্যাকাণ্ড কেউ ঘটিয়েছে, টুইটকারী ঘটিয়েছে, সেটাও নিশ্চিত তো বলা যায় না। হত্যা তো হত্যার অপরাধ, টুইট করা তো টুইটের অপরাধ। হ্যাঁ, আপনি হত্যা করার পর আমিও টুইট করে ফেলতে পারি, সেটা হতেই পারে। কিন্তু এখানে বিষয়টা আপনার দেখতে হবে যে এই যে আইএস এর নিয়ে যেই আপনার কথাটা উঠছে, যে আইএস করলো কি করলো না, বা কে টুইট করলো কি করলো না, অনেক ফেকও হয়। এমন অনেক উদাহরণ আপনার আছে। আপনার ধরেন যেই ওয়েবসাইট থেকে আমরা এটা প্রথমে জানলাম,
সেই ওয়েবসাইটেও কিন্তু প্রচুর ভুল জিনিসও বিভিন্ন সময় উঠেছে। যে রিতা কাটসের নাম বলেন আপনারা, দেখবেন এই যে কিছুদিন আগে জর্ডানের এক পাইলটকে আপনারা আগুনে পুড়িয়ে হত্যার ভিডিও করলো, যেটা পরে কিন্তু ভুল প্রমাণ হলো, এমন হয়। হ্যাঁ, তো সেটা নানান উদ্দেশ্য থাকে, অনেক গ্রুপের হয়ে অনেকে কাজ করে, সেগুলো আমার মাথায় রেখেই আমাদের ইনভেস্টিগেটররা যেটা চেষ্টা করতেছেন এখন হলো আসলে যে 3 জন মোটরসাইকেলে ছিল তাদের একজনকে যদি ধরতে পারে, এর আগ পর্যন্ত আমি যতদূর জানি আগ পর্যন্ত কিছুই তাদের বলার নাই। যেগুলো হচ্ছে টোটালটাই আপনার এখন রাজনৈতিক বক্তৃতা অথবা আপনার রেটরিক, একজন এই হচ্ছে ওই হচ্ছে, আসল কাহিনী এখনো তাদের কাছ থেকে আসে নাই, বা আসলেও তারা কাউকে জানাচ্ছে না। আমি যতদূর জানি খবর তারা পায়নি। সো এখন আইএস করলো না জেএমবি করলো না বিএনপি করলো না জামাত করলো, এই কথাগুলো বলাও আমার মনে হয় ঠিক না এখন। আর আইএস যদি করেও থাকে, আইএস যদি করেও থাকে সেটাও কঠিন, কারণ আইএস এর তো এখানে কোনো নিশ্চয়ই এই দোকান নাই, সাইনবোর্ড নিয়ে বসে নাই। হ্যাঁ, এখন আমি নিজেকে আইএস মনে করি, আইএস মনে করে বা আমি আইএস এর হয়ে যুদ্ধেও যেতে চাই, হ্যাঁ, বা আইএস এর হয়ে আমি নিজেকে আইএস এর হয়ে এখানে একটা অর্গানাইজেশন খুলতে চাই, এটা হতেই পারে। কিন্তু এইগুলো তো আমার গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে নেই, যে কারণে বারবার বিভিন্ন সময় আপনার এখানে আমরা বলার চেষ্টা করেছি যে এই জিনিসটাকে একটু গুরুত্বের সঙ্গে দেখতে। এটা আইএস না হোক, এটা আল কায়দা যদি হয়, আল কায়দা না হোক, হুজি যদি হয়, একই তো জিনিস। হ্যাঁ, একই তো জিনিস। মানে এই জঙ্গিগুলোর চরিত্র তো আপনার জঙ্গি, এদের একটাই পরিচয়, এরা জঙ্গি। আজকে এখন আমরা আইএস বলতেছি, 10 বছর আগে তাদের আল কায়দা বলতাম, আজকে যদি এটা না হয়, আগে হতো আমরা তো আল কায়দা বলতাম, তাই না? তো সো আল কায়দা আর আইএস বলেন, হরকাতুল জিহাদ বলেন, এটা তো আলাদা কিছু না। সো এই জঙ্গি যারা হতে চায় বা হচ্ছে বা যারা যোগাযোগ রাখতে চায়, এগুলোকে যে নিবিড় ভাবে যে পর্যবেক্ষণে রাখার সেই সিস্টেমটা আমাদের এখানে এখনো ডেভেলপ হয়নি, যেই কারণে আজকে এই প্রবলেমগুলি হচ্ছে। আপনার এটা যদি সরকার, আমি এখানে সরকারের দোষ দেব, সরকার মানে এই সরকার না, সব সরকার যখন থেকে আমরা ধরেন জঙ্গিবাদের আমরা যদি মাইল ফলক ধরি, 1999-এ উদিচি হত্যা, যে আপনার বোমা মেরে মারলো, হ্যাঁ, এটা তো সহজ কথা না। উদিচি আপনার ক্লিয়ার বোঝা যাচ্ছে উদিচি কারা করে, প্রগ্রেসিভ ফোর্সের লোকজনই তো করে, তাদেরকে মারলো। আচ্ছা, এটা আমরা ধরে তখনও যদি বলি বিক্ষিপ্ত ঘটনা, দেখেন ওই ঘটনায়ও কিন্তু আপনার তরিকুল ইসলামকে আসামি করা হয়েছিল, পলিটিক্যাল হয়ে গেল, 2001-এ হয়ে গেল ছায়ানট, হ্যাঁ, সিপিবি মানে কারা, এরপরে আওয়ামী লীগের সময় শেষ পর্যন্ত তো আপনার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হলো কোটালীপাড়ায় বোমা রেখে, তারপরে আপনার 21শে আগস্ট। সব তো এখন বলেন যে একটা হরকাতুল জিহাদ করেছে আর একটা জেএমবি করেছে, এরাই কিন্তু ঘুরে ফিরে। সো তখন থেকে যদি আমার একটা সিদ্ধান্ত থাকতো সরকারের, যে যারাই হোক এই জঙ্গি দমনে একটা জাতীয় ভাবে যদি আমি এটাকে দমন করার জন্য একটা প্রোগ্রাম হাতে নিতাম, তাহলে আজকে এত দূর হতো না। এখানে আমার কেন মানে খারাপ লাগার জায়গাটা দেখেন, এই জঙ্গিগুলোর উৎপত্তি কোত্থেকে, আপনার 80-র দশকে যখন আমাদের এখানকার কিছু মুজাহিদিন, সকল মুজাহিদিন আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করলো, যুদ্ধ করে এরা আসলো 92-তে এসে তারা প্রকাশ্যে প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করলো। আমার সৌভাগ্য হয়েছিল ওই প্রেস কনফারেন্সে থাকার। হ্যাঁ, সেই ওই কমব্যাট ড্রেসে তারা কিন্তু প্রেস কনফারেন্স করলো, একটা লিস্ট দিল। তারা আমার যদ্দূর মনে পড়ে তারা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করার জন্য যারা ওখানে মারা গিয়েছে বলা, আর তাদেরকে মুক্তিযোদ্ধা ঘোষণা করো, বীর, এই দাবি জানিয়েছিল। দেখেন ওই গ্রুপটাই পরে আপনার হরকাতুল জিহাদ যে তৈরি করলো, ওই গ্রুপটা জেএমবির সাথে যুক্ত হলো। একের পর এক পরবর্তী 10 বছর বোমা হামলা বলেন, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা বলেন, সমস্ত কিছু ঘটালো। এবং একই রকম ঘোষণা কিন্তু এই যে টুইট বার্তাগুলোতেও তারা দিচ্ছে, একই ধরনের ল্যাঙ্গুয়েজ, কমব্যাট ড্রেস, সেগুলো কিন্তু আপনার শাখা প্রশাখা। তারপরে আসেন, আমি তখন এটাকে সিরিয়াসলি নিলাম না। একটা মামলা আপনি দেখুন, উদিচি মামলা তো এখনো হয় নাই, 16 বছর হয়ে গেছে, এখনো তো হয় নাই। হ্যাঁ, তারপরে দেখেন এই যে পলিটিক্যালি এগুলো ইমপ্লিকেট করছি। একবার মুনতাসির মামুন, শাহরিয়ার কবিররা বোমা মামলার আসামি হয়। হ্যাঁ, এই যে পলিটিক্যালি দেখা, এটা তো আগে থেকেই চলছে। তারপরে আমার যে জায়গাটা আমি আপনাকে বলতে চাচ্ছি, তখন যে সিরিয়াসলি নিলাম না, তারা ওই জঙ্গিরা ফেরত এসে এখানে আপনার এই ঘটনাগুলো ঘটালো। এখন আমার বাংলাদেশ থেকে কিছু জঙ্গি আপনার যাচ্ছে সিরিয়ায় যুদ্ধ করতে, মানে কয়েকজন যে গিয়েছে এটা তো নিশ্চিত, শুধু এবং কয়েকজন নারীও গিয়েছে এবং সেটাও নিশ্চিত। বাংলাদেশ সরকার একজন নারীকে ফেরত এনেছে আপনার তুরস্কের এয়ারপোর্ট থেকে, 19 বছরের এক মেয়েকে।
নিয়েও এসেছে, হ্যাঁ, রিপোর্ট করিয়েছে খবরটা পাওয়ার পরে। আমি বললাম যে এই যে ওরা গেল, তারা আবার ফেরত আসবে না? বা ওখান থেকে তারা যোগাযোগ করছে এসে যে হরকাতুল জিহাদ যেটা 92-তে ফেরত এসে এখানে গঠন করে যে ঘটনাগুলি ঘটালো, এই জঙ্গিগুলো এসে যে সেটা করবে না এই নিশ্চয়তা কোথায়? এসে তো একই রকমের ঘটনা ঘটাবে, আপনি তার প্রতিরোধে কি করছেন? এইটা একটা দিক শাহনাজ বেগম। যদি আরেকটা দিক আমরা বলি, হয়তো দুই বিদেশি হত্যাকাণ্ডে এখনো মাস গড়ায়নি, কিন্তু যদি একই গোষ্ঠী ধরে নেওয়া হয়, কারণ বলা হচ্ছে একই জায়গা থেকে টুইট করা হয়েছে, তাহলে অভিজিৎ হত্যাকাণ্ডের তো প্রায় 8 মাস, ফলে তদন্তের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি, এটা তো আর বলার কোনো সুযোগ নেই, কারণ একটি হত্যাকাণ্ডের সুরাহা হয়নি। সেই প্রসঙ্গে বলছি। আসলে আমি প্রথমেই আমি ওই যে সবগুলোকে এক সূত্রে গাঁথার জায়গাটিতে আমি দ্বিমত পোষণ করি। এই কারণে করি যে আমার এই বিষয়ে যে যুক্তিটা আমার নিজের, সেটি হচ্ছে আপনি খেয়াল করে দেখুন, জাহিদুল হাসান পিন্টু এতক্ষণ যেগুলো বললেন যে আমরা যেগুলো 97-98 থেকে আমাদের পুরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ধরে যা হয়েছে, এগুলো সব পত্রপত্রিকা লেখা হয়েছে, এবং তখন যারা ক্ষমতায় ছিল তারা যেভাবে ব্যবহার করেছে, উনি যেটা বললেন, সেই রাজনৈতিকই মানে ব্যবহার করবার জন্য আমি যে রাজনীতিকরণ করি এই ধরনের বিষয়গুলোকে, তখন একটা গুবলেট পাকিয়ে যায়। এটা তো একটা দিক। কিন্তু জঙ্গিবাদ কিন্তু এখন আসলে বাংলাদেশের কোনো বিষয় না, সারা পৃথিবীর বিষয়। আপনাকে যদি ওহাবি আমলে, ওহাবি নীতিতে যারা বিশ্বাস করেন, তারা কিন্তু সেই আমল থেকেই আছেন, এখনো আছেন। ওই মতবাদটিকে আপনি উড়িয়ে দিতে পারবেন না, কারণ তারা অবস্থান করেন। একটা ব্যক্তি হয়তো মারা যায়, কিন্তু সেই বিষয়গুলো থেকে যায় এবং রয়ে গেছে। শিবসেনারাও আছে, এগুলো হচ্ছে। এগুলো এটাকে অস্বীকার করবার জন্য কিংবা এটার সঙ্গে ফাইট করবার জন্য একটি রাষ্ট্র যথেষ্ট না। বাংলাদেশ সরকার যতই এটার পক্ষে মানে বিপক্ষে জিরো টলারেন্স ঘোষণা করুক না কেন, বাংলাদেশ সরকার যখন প্রথমবার এই ISIS যেটা বলা হচ্ছে, সেটা তো আমরা দেখলাম যখন আমরা ব্যাংককে বোমাটা পড়লো, কারণ উনি বাংলাদেশ হয়ে গিয়েছিলেন, বাংলাদেশ হয়ে দিল্লি হয়ে গেছেন, এবং উনি বাংলাদেশে 15 দিন অবস্থান করেছেন। এটা পরিষ্কারভাবে গোয়েন্দা রিপোর্টে আছে এবং সারা পৃথিবীর গোয়েন্দাদের কাছে এটা আছে। এই সময়টায় কিন্তু বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে আমাদের দেশে যে সমস্ত বিদেশি মানে গোয়েন্দা সংস্থা কাজ করে, তারা এই রিপোর্টটি দিয়েছিল। সেই রিপোর্টটি কেন কগনিজেন্সে নেওয়া হয়নি, যে জায়গাটা জাহিদুল হাসান বলতে চেয়েছেন যে গভর্নমেন্ট যে কগনিজেন্সে নেননি, ওটা যদি সেই সময় টেক অফ করা হতো, তাহলে কিন্তু আপনার ব্যাপারগুলো ঠিক আমরা হয়তো ঠেকাতে পারতাম না, কিন্তু আমাদের প্রিকশন আমরা নিয়েছি এটা আমরা দাবি করতে পারতাম। কিন্তু প্রকৃত প্রস্তাবে এখান থেকে যারা গেছে জঙ্গি বলে যাদেরকে বলা হচ্ছে, এরা কিন্তু আসলে আপনার IS এর রিক্রুটেড কিংবা আল কায়দার রিক্রুটেড, এটা আপনি বলতে পারবেন না। আদর্শিক একটি জায়গার থেকে, চেতনা থেকে যাদেরকে ভুল রাজনীতি শেখানো হয়, সেখান থেকে তারা যাচ্ছে। কিন্তু এখানে এক সুতা দেখতে পাচ্ছেন না। এই জন্য দেখতে পাচ্ছি না, কারণ এটা গ্লোবাল ইস্যু, এবং এই গ্লোবাল ইস্যু কমব্যাট করবার জন্য আমাদের সরকার, শুধু এই সরকার না, আগের সরকার একটুখানি গিয়েছিল, পরে আবার ব্যাক করেছে। আমাদের সরকার যারা বিশ্ব মোড়ল, তাদের সঙ্গে একত্রে হয়ে কাজ করবার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আজকে আমেরিকাতেও যেটা হচ্ছে, অস্ট্রেলিয়া যেটা হচ্ছে, আপনার ফ্রান্সে যেটা হচ্ছে, অন্য দেশগুলোতে যেটা হচ্ছে, বাংলাদেশে একই ঘটনা ঘটছে। সুতরাং আপনি যদি বলেন এই নেটওয়ার্কটি কাজ করছে যেভাবে, সেটার সঙ্গে আমাদের ওই যে হরকাতুল জিহাদ বাহিনী, এরা কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক মানে গোষ্ঠী হিসাবে IS এর সদস্য হয়েছে, এটার কোনো যুক্তি প্রমাণ নেই। কিন্তু যে যুক্তি প্রমাণটি আমরা পাচ্ছি একটি মাত্র ঘটনায়, এই ব্যাংককের ঘটনায়, এই ভদ্রলোক আমাদের দেশটাকে ব্যবহার করে গেছেন, এবং আমাদের দেশে লন্ডন প্রবাসী কিছু বাংলাদেশি আমাদের দেশ থেকে সিরিয়ায় গেছেন, তারা ওই খাতায় নাম লিখেছেন, যেখান থেকে একটি নারীকে উদ্ধার করা হয়েছে। অতএব আপনি যদি বলেন যে এটা হচ্ছে সবগুলো এক, আমি বাংলাদেশের ব্লগার হত্যা এবং বিদেশি হত্যা যদি একসাথে গাঁথতে পারি কিনা এইটা জানতে চাই। একসাথে যদি আপনি গাঁথতে চান, তাহলে আপনি শুধু একটা জায়গার থেকে গাঁথতে হবে, সেটি হচ্ছে যে ওদের যে টার্গেটটি, ওরা কি ব্লগার হত্যা যাদেরকে করেছে, যেমন অভিজিৎ তো মুসলমান না, সে তো হিন্দু, সে কিন্তু নাস্তিক হবার অধিকার তার আছে। তার কিন্তু আমি যে পয়েন্টটি বলতে চাচ্ছি আর কি, যে আমি ধরেন আমার দেশের মুসলমান মানুষরা যদি বিশ্বাস করে, এদেশের যারা ইসলাম ধর্মে বিশ্বাসী এবং যারা মনে করে যে ইসলাম বিরোধী যারা আছে তাদের সবাইকে মেরে ফেলতে হবে, সেই জায়গাটা থেকে ও ধর্ম আমার ধর্মেরই লোক না, ও কাকে বিশ্বাস করছে না করছে এটা নিয়ে কিন্তু জঙ্গিদের চেতনার ভিতরে না। লেখালেখি মুক্ত মনা না, সে মুক্ত চিন্তার মানুষ,
জাপাস সার্ত্রে যেমন অস্তিত্ববাদী, আপনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল কিংবা মার্কস, তাদের যে সমস্ত চিন্তা চেতনাগুলো রয়েছে, তাদের যে অবস্থান, সেই অবস্থানটিকে আপনাকে বিবেচনায় রাখতে হবে। সেখান থেকে একজন মুক্ত মনের মানুষ যে ব্লগে লিখছেন, তাকে যে খুন করছে, সেই খুনটার সঙ্গে রাজনীতি, বাংলাদেশের রাজনীতির সম্পর্ক থাকতে পারে, কিন্তু জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক আছে এটা আমি মানি না। জঙ্গিবাদটা আন্তর্জাতিক আর তাবেলা আর কোনিও হত্যার সাথে আপনি জঙ্গিবাদের সম্পর্ক দেখতে পান কিনা? এটা তো এখন আমরা জানি না, এটা যে কি হয়েছে এটা এখন পর্যন্ত আমরা একেবারেই জানি না। অভিজিৎ হত্যার সাথে আপনি আমি অভিজিৎ হত্যার সাথে যেই সম্পর্কটি দেখতে পাই সেটি হচ্ছে এখানে যারা মানে মজলিসে শুরা কিংবা অন্যান্য যে সমস্ত যারা হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিকভাবে আইএস বলে যাদেরকে আমরা বলি, তাদের কোনো সংযোগ প্রমাণ হয়নি। যেই সংযোগটি প্রমাণ হয়েছে যে তারা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি করবার জন্য যারা কাজটি করেন তাদের সম্পৃক্ততা, যেটা হচ্ছে হুজি কিংবা খেলাফতে মজলিস কিংবা ওই যে আরেকটি সংগঠন আনসারুল্লাহ বাহিনী, ওরা কিন্তু ওদের সঙ্গে জঙ্গি সংগঠন, ডেফিনেটলি জঙ্গি সংগঠন, কিন্তু আন্তর্জাতিকভাবে যে আইএস এর কথা বলা হচ্ছে তাদের সঙ্গে তাদের প্রাতিষ্ঠানিক সংযোগ এটি কিন্তু এখনো ঘটেনি, আমি এটাই বলছি। জাহিদুল হাসান, তাহলে যুদ্ধ অপরাধীদের বিচার প্রসঙ্গটি এই জায়গায় গুরুত্ব পায় কিনা? কেউ কেউ বলছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মুজাহিদের রায় কার্যকরকে কেন্দ্র করে একটি দল এই অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, সেইটি কোনো গুরুত্ব পায় কিনা ভাবনায়? যখন আপনার তদন্ত করা হবে সব উইন্ডো খুলে রেখেই কিন্তু তদন্তে নামবে। আর আপনি যখন কোনো কিছুই জানেন না আসলে কারা করেছে, তখন আপনি কোনো ওই বাদ দিয়ে আপনি যাবেন না। সেটা যে হতে পারে না তা তো না। হ্যাঁ, আপনি কিন্তু একেবারে আউটলেট রিজেক্টও করতে পারি না, কারণ ওই যে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন বা মুজাহিদ বলেন, বিশেষ করে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর নামটা আসবে, হ্যাঁ, তখন এটা একটু সন্দেহের উদ্রেক হয়, ঘটাতেও পারে। আমি বলছি না বা এটা সিদ্ধান্তের বিষয় না, এটা হলো আপনার ধরেন এই যে কগনিজেন্সে নেওয়া হতে পারে। কারণ এই যে এরা আপনার 2010-এ আপনার মালয়েশিয়ায় তারা যে ষড়যন্ত্রটা করছে, 100 কোটি টাকার একটা ফান্ড তৈরি করলো এই দেশে অস্থিতিশীল করার জন্য। হ্যাঁ, সেখানে মালয়েশিয়ায় বৈঠক হলো, নেপালে বৈঠক হলো, এই কনভারসেশন গুলো তো আমাদের গোয়েন্দাদের কাছে আছে। এই যে মীর কাসিম আলী, এদের তো টাকা পয়সার অভাব নাই, তারা তো যে কোনো কিছু কিনেও ফেলতে পারে, সম্ভাবনা মানে উড়িয়ে দেওয়া যায় না। আমি সেই কারণে বলছি যে এই জায়গায় আপনার তারা যে করছে বা করছে না এইটা কগনিজেন্সে নেয়ার মতো, ফেলে দেওয়ার মতো না। তবে তদন্ত যখন আপনি করবেন, আপনি যখন অন্ধ, প্রথমে কিন্তু আপনি অন্ধ, আপনি কিছুই জানেন না, আপনি সব উইন্ডো খোলা রেখেই আপনি আস্তে 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 উইন্ডো কমিয়ে এনে বন্ধ করে আপনি একটা জায়গায় কনসেন্ট্রেট করবেন। সেই জায়গাটায় আপনি যতক্ষণ না আসতে পারবেন ততক্ষণ এই কথা বলতেই থাকবেন। আমাদের হাতে কয়েকটি পত্রিকা এসে পৌঁছেছে, আমরা যদি একটু শিরোনামগুলো দেখে নিতে পারি। আলোচনা আমাদের হাতে খবর তো আছে যে গাজীপুর স্কুলে ঢুকে শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। দলীয়ভাবে নির্বাচনের জন্য স্থানীয় নির্বাচনে একই প্রতীক রাখার সিদ্ধান্ত হয়েছে। জনকণ্ঠ, কোচিং বন্দি শিক্ষা, অতিরিক্ত পরীক্ষা অন্যতম কারণ, ব্যয় বাড়ছে অভিভাবকদের। নিঃসন্দেহে খুবই জনমানুষ সংশ্লিষ্ট একটা বিষয় এবং সকলেরই এই বিষয়ে, প্রতিটি পরিবারেরই আসলে অভিজ্ঞতা আছে। শাহনাজ বেগমের সন্তান নিশ্চয়ই এখন এই লেভেল পার হচ্ছে। আমি বাংলা মিডিয়াম পড়াই, ইংলিশ ভার্সন আর কি, বাংলা মিডিয়ামে এই মিডিয়ামে অনেক কোচিংটা বাধ্য এবং আমি জর্জরিত। আর এরপরে আর কোনো কিছু বলবার দরকার নেই। লুইকানের মূল নকশা নেই, ঝুলে গেল সচিবালয় হস্তান্তর। সচিবালয়ের স্থান বদলের একটি আলোচনা আজকে একনেকের বৈঠকে শুরু হয়েছিল, সেটি আবার থেমে গেছে মূল নকশাটি হাতে না থাকবার কারণে। মন্ত্রীদের জন্য আবাসিক ভবন সহ 7 প্রকল্প অনুমোদন, একই একনেকের খবর। ডাচ প্রতিবেদন, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় মালয়েশীয় বিমানটি। খুব আলোচিত ছিল সেই সময় মালয়েশীয় বিমানটি এবং একটি ধারণা পাওয়া গেল এবং পরপর কয়েকটি বিমানই সেই সময় বিধ্বস্ত হয়েছিল। বাকিগুলো সম্পর্কে নিশ্চয়ই একই ধরনের তথ্য কোনো না কোনো সময় পাওয়া যাবে। পরের পত্রিকা, ভোরের কাগজ, তাবেলার মরদেহ আজ ইতালিতে নেওয়া হচ্ছে। নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে 92, 55 জনকে দাফন। এবিসিসির দেওয়া প্রধানমন্ত্রীকে সংবর্ধনার ছবি এর পাশে দেখতে পাচ্ছি। বিদেশি হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না, প্রধানমন্ত্রী বলেছেন। আজ মুজাহিদের রিভিউ আবেদন, বিস্তারিত রায় প্রকাশের 15তম দিন আজ। ধারণা করা হচ্ছে আজকে এই রিভিউ আবেদন করা হবে। ডিএমপির আইন শৃঙ্খলা বিষয়ক সভা, জঙ্গি তৎপরতায় মাদ্রাসা সম্পর্কে আরো খোঁজ খবর নেওয়ার নির্দেশ।
আজ শুনানি, লিটন আত্মসমর্পণের নির্দেশনা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন। পরের পত্রিকা সংবাদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ক্ষমতা যাচ্ছে আমলাদের নিয়ন্ত্রণে। সর্বনাশ। কেন সর্বনাশ শাহনাজ বেগম? এই কারণে সর্বনাশ যে আমলারা আরো ক্ষমতায়িত হচ্ছে না, ক্ষমতায়িত তারা হয়ে গেছেন, এখন যদি স্কুলটাও ওখানে চলে যায় তাহলে তো সাধারণ মানুষের ছেলেপুলেদের মানে ভালো কোনো স্কুলে ঢোকা খুব কঠিন হয়ে যাবে। কেন? কারণ তাদের সব জায়গায় কোটা আছে এবং সেই কোটাগুলোতে এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে, যেমন ধরেন আমি ঢাকা শহরের 8টা বড় বড় স্কুল, সেই বড় বড় স্কুলে যারা পড়াশোনা করবার সুযোগ পায় ক্লাস 3 থেকে, সেখানে তাদের কোটা এবং তাদের ক্ষমতা দুটো প্রয়োগ করে তারা নিয়ন্ত্রণ করে। এবং তার সঙ্গে যদি আগে যেটা ছিল রাজনীতিকদের হাতে, এমপিদের হাতে ছিল, সেখানে ধরেন আমি এমপির কাছে তবু একবার ফোন করতে পারতাম, কিন্তু আমলাদের কাছে তো যাওয়াটা খুব সাধারণ মানুষের জন্য কঠিন, সেটা খুব কঠিন হয়ে যাবে। আসলে কি কঠিন হবে জায়দুল হাসান? এই জায়গাটা আমার মনে হয় একটা সরকারি রুল থাকা উচিত ছিল, একটা নিয়ম করে দিয়ে ওই নিয়ম অনুযায়ী চলবে। এখন কোন ব্যক্তির বিষয়টা আমলার হাতে বা রাজনীতিবিদের হাতে, গোষ্ঠীর হাতে এটা থাকা উচিত না, এটা একটা রুলস এন্ড রেগুলেশন থাকা উচিত। তো আমরা তো দেখতে পাচ্ছি এটা একটা ধারাবাহিক, আপনার আমলারা একের পর এক ক্ষমতা মানে সুরক্ষা যেমন তারা নিচ্ছেন, তেমনি বিভিন্ন জায়গায় তারা ক্ষমতা ধরও হচ্ছেন। এটা গত কয়েক বছরের অভিজ্ঞতা দিয়ে যদি বলি, আপনার দেখবেন টানা আপনি আসেন তো ওই প্রথম করলো আদালত অবমাননা আইন, তাদেরকে সুরক্ষা দিতে হবে। আপনার আসলো সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে অনুমোদন নিতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হলে অনুমোদন নিতে হবে। তারপরে তারা আপনার ওই এরপরে ওই বিশেষ ক্ষমতা আইনে সব মানে তারা যদি কোনো সিগনেচার করে মন্ত্রীরা যাবে জেলে, কিন্তু তারা না। সেটাও যে ওই আপনার সবটাই তাদের সুরক্ষা। হ্যাঁ, সেই টোটালটা আমি বললাম একের পর এক এরকম তারা নিয়ে এমন অভ্যস্ত হয়ে পড়েছে, এগুলি দেখবেন যে আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। কারণ এই জায়গায় এই আপনার আমি বলবো যে দুর্বল গণতন্ত্রের এগুলি ফলাফল। তার মানে কোন কোন সংস্থা হচ্ছে কল্যাণ ট্রাস্টের নামে জমি দখল, ব্যবসা বাণিজ্য করছে, কেউ কেউ হচ্ছে তাদের সুরক্ষা আরো বাড়িয়ে নিচ্ছে, ক্ষমতা বাড়িয়ে নিচ্ছে। আর শাহনাজ বেগম, সাংবাদিকরা বলছে সর্বনাশ। হ্যাঁ, পরের পত্রিকা যদি হাতে থাকে কিছু, যুগান্তর, 2 শিবিরে নির্বাচনী ভাবনা প্রতীক নিয়ে আলোচনা। আমরা নিশ্চয়ই আলোচনা করবার সুযোগ পাবো। জাতীয় নির্বাচনের মতোই প্রস্তুতি আওয়ামী লীগের, তৃণমূলকে চাঙ্গা করতে অংশ নেবে বিএনপি। তার মানে তো বিএনপিকে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিতে হবে এই নির্বাচনে যদি অংশ নিতে চায়। পৌরসভা ও ইউপিতে ইসির 2 চ্যালেঞ্জ, তথ্য আছে খুনিদের ছাড়ব না প্রধানমন্ত্রী। প্রেম প্রত্যাখ্যান, স্কুল ফটকে ছাত্রী হত্যা, কালিয়াকৈরে ঘাতক আটক। পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, ডিসেম্বরে মুখোমুখি 2 দল, স্থানীয় নির্বাচন নিয়ে জমবে মাঠ, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। গল্প শুনতে টিকিট কিনেছিলেন শ্রোতারা, সমরেশ মজুমদারের কলাম। আমরা তাদের ছাড়ব না প্রধানমন্ত্রী, বিদেশি হত্যাকারীদের উদ্দেশ্যে উৎকণ্ঠা কাটেনি বিদেশিদের, পূর্ণ প্রস্তুতিতে ইসি। এই ছিল আমাদের হাতে মোটামুটি পত্রিকাগুলো যদি ধরে নেই। আর কোন পত্রিকা বাইরে? এরপর দলীয়ভাবে নির্বাচন প্রসঙ্গে আমরা আসলে আলোচনা করতে চাই, এটির যৌক্তিকতা প্রসঙ্গে একটা বিরতি নেবার পর। আপনারা থাকুন আমাদের সাথে সেই আলোচনায়। স্বাগত, দেখছেন 71 জার্নাল, আছেন জায়দুল হাসান, শাহনাজ বেগম। আমরা পত্রিকা দেখছিলাম, অনেকগুলো বিষয় হাতে আছে। গাইবান্ধার সংসদ সদস্যের প্রসঙ্গটি নিয়ে আলোচনা না করলেই নয়। আজ আবারও শুনানি হবার কথা রয়েছে, রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হবে। 18 তারিখের মধ্যে লিটনকে হাজির হতে হবে কি না এই প্রসঙ্গে আত্মসমর্পণ। একজন সংসদ সদস্য বলে কি পার পেয়ে যাচ্ছে শাহনাজ বেগম, মঞ্জুল ইসলাম লিটন? না, একজন সংসদ সদস্য বলে পার পেয়ে যাচ্ছে, এটার সঙ্গে আরো কিছু জিনিস যুক্ত রয়েছে। সেটি হচ্ছে যে অবশ্যই তো উনি সংসদ সদস্য হিসাবে কিছু বেনিফিট আগে থেকেই নিয়েছেন, প্রথম দিন থেকেই নিয়েছেন। কারণ উনি গাড়ি নিয়ে বের হয়ে যেতে পেরেছেন, উনার বিরুদ্ধে প্রথমে মামলা নেওয়ার সময় অল্প কিছু সময় কালক্ষেপণ করা হয়েছে যেন উনি বেরিয়ে যেতে পারেন। এই ঘটনাগুলো ঘটেছে। সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে তাকে অ্যারেস্ট করো, এটা ঠিক আছে, কিন্তু পুলিশ এবং ওখানকার যে প্রশাসন তাদের যে ভূমিকাটা ছিল সেটা কিন্তু একটু ডিলেইড ছিল। মানে ডিলেইড যখন প্রসেসটা হয় তখন উনি কিন্তু বেরিয়ে
চলে যেতে পারেন, অন্য কোথাও যেতে পারেন, অন্য কোনো আশ্রয় দিতে পারেন। এবং তাকে কিন্তু প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন সরাসরি। তিনি কোথায় আছেন এটা কিন্তু সাংবাদিকরাও বের করতে পারলো না। সাংবাদিকরাও বের করতে পারলো না, এটা একটা আসলে প্রশ্নবোধক যে সাংবাদিকরা কি বের করবার জন্য মানে চেষ্টা করেছে কতটুকু আমি ঠিক জানি না, কারণ আমার ওই এলাকায় আমাদের যে প্রতিনিধি নেই। কিন্তু আমি যতদূর জানি যে ধরেন এই কাজটি, এই ঘটনাটি যদি সাংবাদিকরা করতে চাইতো, আমি বিশ্বাস করি যে করতে পারতো। এটা আমি বিশ্বাস করি। হয়তোবা অনেকেরই জানমালের ভয় আছে, সেটা একটা আছে। আবার অনেকে অন্যভাবে ইনভলভ থাকেন, পার্টির সঙ্গে থাকেন, অনেকভাবে থাকেন, কিন্তু একেবারেই জানতে পারতো না, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। বা এখনো চেষ্টা করলে হয়তো জানতে পারবে। আইনি ব্যাখ্যাটা জানতে চাই জাহিদুল হাসান। সাধারণত তো হাইকোর্ট যখন জামিন আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়, তখন একটি তারিখ নির্দিষ্ট করে দেয়। সাধারণ চর্চাটাই তো সেই রকম। সেইটি নিয়ে কেন এত আইনি জটিলতা তৈরি হলো? আমি তো এখানে কোনো আইনি জটিলতা দেখছি না। আমি দেখছি যে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে সেটাকে আইনি জটিলতা তৈরি করা হচ্ছে। কারণ স্পষ্ট আপনার কোর্ট, যেটা আপনার হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যেটা বলছে যে তাকে জামিন দেয়নি, সহজ, এর মধ্যে কিন্তু কোনো ফাঁক ফোকন নাই। আপনি জামিনের আবেদন করেছেন, জামিন নাকচ, মাননীয় বিচারকরা জামিন নাকচ করে দিয়েছে। এর মধ্যে আর কোনো ঘাপলাটা কোথায়? এবং বলে দিয়েছে এত তারিখের মধ্যে হাজির। সেটা আমি যদি নাও বলি, অত তারিখে, এটা তো সে ওই মামলার মধ্যে তো আছে। বরং হাইকোর্ট আরো ভালো করেছে, সে ওর মধ্যে তাকে হাজিরা দিতে মানে সারেন্ডার করতে হবে। হ্যাঁ, এটা একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে। এখন সেই টাইম ফ্রেম যদি বেঁধে নাও দেয়, তো আপনার আইন তো আইনের গতিতেই চলার কথা। যদি আপনি আইন সবার জন্য সমান বিশ্বাস করেন, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করতে আমি কোনো বাধা দেখি না। কারণ 18 তারিখ উনি সারেন্ডার করবেন কি করবেন না করলে 19 তারিখের পর তাকে অ্যারেস্ট করার সুযোগ পাবেন, সেই অস্পষ্টতা আমি এখানে দেখি না। 18 তারিখের মধ্যে তাকে অ্যারেস্ট করা যাবে না, এই ধরনের নির্দেশনা তো হাইকোর্ট দেয় নাই। হাইকোর্ট তো বলে নাই তাকে আমি জামিন দিলাম না, 18 তারিখে গিয়ে হাজিরা দিবা, এর মধ্যে তাকে তুমি অ্যারেস্ট করবা না। এই ধরনের নির্দেশনা আমরা হাইকোর্ট থেকে পাইনি। এটা অ্যাটর্নি জেনারেল অফিস বলছে যে এখন পুলিশ একটা দ্বিধার মধ্যে পড়বে, যেহেতু কোনো স্পষ্ট নির্দেশনা দেয়নি, যে এই কারণে এটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। আমি এখানে সুপ্রিম কোর্টে যাওয়ারও কিছু দেখি না। এখানে আমি যা দেখি যে সাদা মাটা দৃষ্টিতে যদি দেখি, আপনি জামিন তার রিজেক্ট হয়ে গেছে, জামিনের আবেদন, তাকে এখন সে আইনের হাতে আসতে পারে। অ্যাটর্নি অফিস না বুঝেই আদালতে গেল বলে আপনার মনে হয়? না, আমার এটা বিশ্বাস হয় না। অ্যাটর্নি জেনারেল অফিস এতটা হলে অ্যাটর্নি জেনারেল অফিস থাকার দরকারটা কি? আমার মনে হয় এখানে কোনো অন্য উদ্দেশ্য আছে। যেমন এই যে এই সুপ্রিম কোর্টে যাবেন উনি, এই যে একটা আপনার ডিলেমার মধ্যে পড়ে যাবে পুলিশ, যে দেখি সুপ্রিম কোর্ট কি বলে তারপরে যাব। তো সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্ট আবার একটা অর্ডার দেবে, এর মধ্যে দেখবেন আপনার 18 তারিখে এসে গেছে, কালক্ষেপণটা চলতে। হ্যাঁ, এর মধ্যে দেখবেন আপনার 18 তারিখে এসে গেছে, যেটা আপনার শাহনাজ বেগম শুরুতেই বলছিলেন। এটা শুরু থেকেই তো আমরা এটাই দেখছি। এই ভদ্রলোক বা এই এমপি, মাননীয় সংসদ সদস্য, উনি যদি সরকারি দলের না হয়ে অন্য দলের হতেন, আমার তো মনে হয় যে আপনার এই ট্রিটমেন্ট অন্যরকম হতো। অথবা সংসদ শুধু বাদ দেন, এই ঘটনা যদি আপনি ঘটান বা আমি ঘটাতাম, আমার কি 7 দিন 8 দিন 10 দিন আমাকে ফ্রি থাকতে পারতাম? অথবা আপনি এটাও যদি বলি, আপনার আজকে যে আপনার হাইকোর্টে গেল কেন, আমি তো বিভিন্ন সময় দেখছি বিএনপি নেতারা আগাম জামিন নেওয়ার সময়, ঘুরে যাওয়ার সময় আপনার অনেক পুলিশ সার্চ করেছে, ধরার চেষ্টা করেছে। তখন তো আজকে কি ওই ধরনের মুভমেন্ট দেখেছেন? বা তাকে অ্যারেস্ট করতে গিয়েছে বা কোর্ট থেকে বেরোর সময় তাকে যাওয়ার সময় কেন ধরলো না? কোর্ট তো অর্ডার দিল পরে, তার আগে আপনি কেন ধরলেন না? সে তো কোর্টে গিয়েছে, তাই না? সে তো গোপনে যায়নি, গাড়ি নিয়ে গিয়েছে, তো কোর্টের গেটে কেন ধরলেন না তাকে? সেই প্রশ্নগুলো আসে যে এই জায়গায় হলো আপনার আইনের দৃষ্টিতে আমরা শুধু যে কাগজে কলমে বা এই সংবিধানের আর্টিকেল 27 বলি আইনের দৃষ্টিতে সবাই সমান, আমি দেখি যে এই জায়গায় আইনের দৃষ্টিতে আসলে বাস্তবতা হলো আইনের দৃষ্টিতে সবাই সমান না। এখানে প্রভাবশালী বা অর্থবিত্ত মানুষ যারা, অথবা ক্ষমতার চারপাশে যারা থাকেন, তাদের ক্ষেত্রে একরকম হয়, এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য আরেক রকম আমরা আইনের প্রয়োগ দেখি। স্বয়ং প্রধানমন্ত্রী বলবার পরও আসলে ক্ষমতাশালী, প্রভাবশালী এরকম বাধাগুলো থাকে কিনা শাহনাজ বেগম? প্রধানমন্ত্রী একেবারেই পরিষ্কার করে বলেছেন। আচ্ছা, আমাকে একটা বলেন তো, এই যে আপনার একটা ফৌজদারি মামলা, আমি একটা মার্ডার করব, ধরে মার্ডার করে আসলাম, প্রধানমন্ত্রী কেন বলতে হবে আসামিকে ধরো? আইন যদি এমনি ধরার কথা, প্রাইম মিনিস্টারের কেন ওই জায়গায় বলতে হবে? না, উনি তো তখন বাইরে থেকে মাত্র এলেন, এবং উনি বললেন যে উনাকে ধরার নির্দেশ উনি সরাসরি দিলেন, কারণ উনাকে প্রশ্ন করা হয়েছিল। তখন উনি তো ওই প্রশ্ন জবাব এটা বলেছেন, তাকে অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছেন।
কিন্তু আপনি দেখেন যে জায়গাটা জাহিদুল হাসান বলছে, যে প্রশ্নটা হচ্ছে যে পুরো বিষয়টি তো তৈরি হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে, এই ঘুরপাকটা কেন খাচ্ছে, এই যে ডিলেমাটা, তাহলে আপনি তো জনগণ হিসাবে আমাকে প্রশ্ন তুলতেই হবে যে আইন কি তার আসলে কি সকলের জন্য সমান? কারণ সকলের জন্য যদি সমান হয় তাহলে উনি তো কোর্টে গিয়েছিলেন, উনি কোর্ট থেকে বেরিয়ে গেলেন, আপনি অ্যারেস্ট করতে পারলেন না, এত পুলিশ থাকা সত্ত্বেও পারলেন না, এত মিডিয়া থাকা সত্ত্বেও পারলেন না। বদিউল আলম মজুমদার আছেন আমাদের সাথে টেলিফোনে, সুজনের সম্পাদক, কথা বলবেন তিনি প্রতীক প্রসঙ্গে, স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক প্রসঙ্গে টেলিফোনে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। বদিউল আলম মজুমদার, প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব, এই দলীয় প্রতীকে স্থানীয় সরকারের সবগুলো পদে নির্বাচনকে কিভাবে দেখছেন? বদিউল আলম মজুমদার আমাকে শুনতে পাচ্ছেন? আমার ধারণা সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আমি আশা করি বিরতির পর বদিউল আলম মজুমদারের প্রতিক্রিয়া জানবার আমাদের সুযোগ হবে। টেলিফোনে তার যুক্ত হবার কথা রয়েছে আমাদের সাথে, থাকুন আমাদের সাথে। স্বাগত আবারও, দেখছেন ৭১ জার্নাল। আমাদের সাথে টেলিফোনে আছেন বদিউল আলম মজুমদার, সুজনের সম্পাদক, এবং স্টুডিওতে আছেন জাহিদুল হাসান পিন্টু সাংবাদিক, শাহনাজ বেগম সাংবাদিক। আমরা বদিউল আলম মজুমদারের কাছে যেতে চাই। বিরতির আগে তার সাথে সংযুক্তি বিচ্ছিন্ন ছিল। বদিউল আলম মজুমদার, ক্যাবিনেটের যে সিদ্ধান্ত সর্বশেষ হলো স্থানীয় সরকারের সবগুলো পর্যায়ে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। এই ক্ষেত্রে কয়েকটি পত্রিকায় আমরা দেখছিলাম যে কিছু চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষে বলছে বিএনপি এরই মধ্যে বিরোধিতা করতে শুরু করেছে। আপনার মন্তব্য জানতে চাইব। আমার মন্তব্য, আমি কবিগুরু রবীন্দ্রনাথকে উক্তি দিয়ে বলতে চাই। রবীন্দ্রনাথ বলেছিলেন যে বাঙালি দল করতে পারে না, বাঙালি দলাদলি করতে পারে কিন্তু দল গড়ে তুলতে পারে না। দুর্ভাগ্যবশত আমার মনে হয় এই কথাটা অক্ষরে অক্ষরে সত্য, যে দল গড়ে তোলা মানে কি? দল গড়ে তোলা মানে একটা গণতান্ত্রিক দল গড়ে তোলা, স্বচ্ছ দল গড়ে তোলা, দায়বদ্ধ দল গড়ে তোলা, দলের একটা আদর্শ থাকবে, দল জনকল্যাণে কাজ করবে, দলে ব্যক্তিতন্ত্র থাকবে না, পরিবারতন্ত্র থাকবে না, ইত্যাদি ইত্যাদি। আমার তো সেই দল গড়ে উঠে নাই, এবং পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত সেই দল গড়ে উঠে নাই। তো যেহেতু দলের এইরকম দল সত্যিকার অর্থে গণতান্ত্রিক দল নাই, কিন্তু আমাদের দেশে এই যে দলের নামে মারামারি আছে, কাটাকাটি আছে, সহিংসতা আছে, বিভিন্ন রকম দ্বন্দ্ব হানাহানি আছে। এবং আমার আশঙ্কা যে যেহেতু দলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা চর্চা নাই এবং গণতান্ত্রিক রীতিনীতি চর্চা নাই, তাই এই যে মনোনয়ন কিভাবে হবে, মনোনয়নের ক্ষেত্রে মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তির প্রভাব এবং বিভিন্ন অশুভ প্রভাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি মনে করি হ্যাঁ, দলীয়ভাবে নির্বাচন হতেই পারে, কিন্তু আমাদের এখন অগ্রাধিকার ভিত্তিতে দরকার, আমাদের দলের সংস্কার করা দরকার, আমাদেরকে গণতান্ত্রিক দল গড়ে তোলা দরকার। আর আরেকটা হলো যে আমরা আমাদের যে প্রেক্ষাপটটা হলো ব্যাপকভাবে দলীয়করণ প্রশাসন, ব্যাপকভাবে দলীয়করণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, আমাদের নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট। এই অবস্থায় যে অবশ্য দলগুলো যখন নির্বাচনে অংশগ্রহণ করবে তখন দলের পক্ষ থেকে যে কোনো মূল্যে এই যে তারা নির্বাচনে টিকে আসার চেষ্টা করবে, কিন্তু এই যে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন দলগুলো যাতে কোনো অপকর্ম, অযাচিত হবে অপকর্মের মাধ্যমে তারা নির্বাচন করতে না পারে। আপনার কি মনে হয় কিনা যে দলীয়ভাবে নির্বাচন না হলে পরে এই চ্যালেঞ্জগুলো থাকতো না, যেগুলোর কথা আপনি বললেন, প্রশাসনের নানান স্তরের দলীয়করণ? আমাদের দলীয়ভাবে নির্বাচন হয়ে যাচ্ছে, কিন্তু যে কাজগুলো আমরা করছি না, এটা হলো দলের সংস্কার করছি না, যে কাজগুলো আমরা করছি না, আমরা গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করছি না। তাই আমাদের সমস্যাটা আরো ঘনীভূত হচ্ছে। এবং যেটা আমার আশঙ্কা যে দলীয়ভাবে নির্বাচন হইলে
এবং পক্ষপাত দুষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কমিশন হলে এই যে শুধু সরকারি দলের লোকরাই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং নির্বাচনে জিতে আসবে, যার ফলে যে অংশগ্রহণমূলক গণতন্ত্র মানে সব দল মত প্রতিনিধিত্ব সেটা থাকবে না, যার ফলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোন একটি সুফল কি আপনি দেখতে পান এই সিদ্ধান্তের? আমি বর্তমান প্রেক্ষাপটে আমি সুফল দেখতে পাই না। অনেক ধন্যবাদ বদিউল আলম মজুমদার। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, অনেক ধন্যবাদ। আমার ধারণা বিষয়টি আমাদের কাছে পরিষ্কার। জায়েদুল হাসান, দলীয় প্রতীকের নির্বাচন আসলে কোনো বিশেষ অর্থ যোগ করে কিনা এই বাস্তবতায়? এই মুহূর্তে যদি বলেন, বাংলাদেশে তো ধরেন ৭২ সাল থেকে মানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সবগুলোই কিন্তু আপনার নামে হয়েছে আপনার নির্দলীয়, কিন্তু আসলে বাস্তবে তো আপনার দলীয় হয়েছে। এই এখন যে দলীয় হবে এটা কাগজে কলমে পরিবর্তন ছাড়া খুব বেশি এদিক সেদিক হবে না। আর যেটুকু হবে একটা ভালো দিক যে নাই তা না, আপনি ভালো দিক থাকবে না কেন? আপনি ধরেন এখন রাজনৈতিক দলের ব্যানারে আপনি যখন ইলেক্টেড হবেন, আমি তখন গিয়ে রাজনৈতিক দলকে ধরতে পারবো যে তোমার দলকে ভোট দিয়েছিলাম, সে এই কাজ করতে পারছে না বা করছে না বা আমার কথা শুনছে না। এই জবাবদিহির একটা জায়গা কিন্তু হচ্ছে। যদিও আমরা ব্রড সেন্সে যদি বলি আমার ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশনেও আপনার জবাবদিহি কোথায়, কিন্তু তৃণমূলে কিন্তু ওই জবাবদিহির জায়গাটা আসবে, সেটা একটা ভালো দিক। আর এটা যদি সরকার যদি আপনার নির্দলীয় ভিত্তিতে, ইলেকশনটা দলীয় হবে, আপনি যখন অ্যালোকেশনের বিষয়টা, অর্থায়নের বিষয়, প্রকল্প বাস্তবায়নের বিষয়ে যদি আপনি এই দলকানা না হন, তাহলে তো আমি দেখি যেটা খুবই ভালো হবে। যে ইলেক্টেড হয়ে আসুক সে তো আপনার প্রশাসনের পার্ট হলো, কেন্দ্র মানে আপনার প্রশাসনের এখন তো স্থানীয় শাসন ব্যবস্থা, এটা তো আসলে স্থানীয় শাসন বলা যায় না। এটা আমরা যেহেতু আমার সেন্ট্রাল গভর্নমেন্টেরই আপনার একটা এজেন্ট হিসেবে সে ওখানে কাজ করে, তাই না? তো সেই জায়গায় সে যদি আপনার স্বাধীনভাবে কাজটা করতে পারে, এখন সে ওখানে বিএনপির একজন জয়ী হলো, তার ওখানে বরাদ্দ দিলাম না, বা ওখানে জামাতের একজন জয়ী হলো, বরাদ্দ দিলাম না, হ্যাঁ, বা প্রজেক্ট অগ্রাধিকার দিলাম না, সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে। যদি সরকারের ইচ্ছা থাকে, আন্তরিকভাবে ইচ্ছা থাকে যে না দলমত নির্বিশেষে আপনার এই স্থানীয় সরকারের উন্নয়ন ঘটবে, তাহলে আমি মনে করি দলীয় ভিত্তিতে যে নির্বাচন হয় সেটা ভালো। আর এই জায়গায় আমি আরেকটা কথা আমি এখানে মানে স্কোপ পেয়েছি বলে আমি একটু উল্লেখ করে নিতে চাই। এই আপনার স্থানীয় সরকার আইনগুলো তো এখন সংশোধন হবে, যে আইনগুলো এখন 2009-এর যে আপনার এই 5টা ধাপ তো আপনার সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, আপনার এই জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, হ্যাঁ, এই সবগুলো আইনেই আপনার এই নির্বাচিত প্রতিনিধিদের সরকার আপনার বরখাস্ত করার ক্ষমতা রাখে। আপনি ধরেন ঢাকা 2টা মেয়র, দুই জায়গার একজন আপনার নর্থের এবং সাউথের, এই যে আপনার 20 লক্ষ 25 লক্ষ ভোটার ভোট দিয়ে যে আপনাকে ইলেক্টেড করলো, সরকার যদি চায় তার বিরুদ্ধে একটি মামলা দিয়ে তার এলিগেশনের এগেইনস্টে আপনার আদালতে চার্জশিট দিল, এগুলি কিন্তু রাজনৈতিকভাবে হওয়া সম্ভব হয়ে আসছে আমাদের দেশে। হ্যাঁ, এই চার্জশিটটা যখন কগনিজেন্সে নেবে, আপনি মেয়রকে আপনি বরখাস্ত করে দিতে পারেন। আপনি দেখেন এই যে ঢাকার মেয়র আপনার এতগুলো মানুষ, ঢাকার 1.5 কোটি মানুষের নির্বাচিত মেয়রকে একজন আমলা সিগনেচার করে দিয়ে বরখাস্ত করে দিতে পারে। এই এত বড় আয়োজনের মধ্যে দিয়ে কোটি কোটি টাকা খরচ করে যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনের একজন মেয়র যদি আপনার পক্ষের না হয়, আপনি চাইলে তাকে সরিয়ে দিতে পারেন সেই ওই আইনের ধারা বলে। সেই আইনটা কি? আপনার আইনটা হলো ওই যে নির্বাচিত প্রতিনিধির বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থাকে, সেই মামলায় যদি তার চার্জশিট হয় এবং যদি কগনিজেন্সে ন্যায় আদালত, তাহলে সাময়িকভাবে বরখাস্ত করা যায়। আপনি তার কন্ট্রাডিকশনটা দেখেন। আপনি কিন্তু পার্লামেন্টের ইলেকশনে যখন আপনি ইলেক্টেড হয়ে আসবেন, ওখানে যে যোগ্যতা অযোগ্যতার বিষয় আছে, ওখানে শুধু চার্জশিট আমলে নিলেই তার কিন্তু মেম্বারশিপ যাবে না, তার 2 বছরের সাজা হতে হবে। 2 বছরের সাজা হওয়ার পর 5 বছর পার হতে হবে। ফলে এই জায়গাটা আপনি মনে করেন একটি সংশোধনী দরকার? আমি মনে করি এই জায়গায় আপনার রাষ্ট্র মানে সরকারের হাতে এই সুযোগ দেওয়া উচিত না। আপনার হোক, আপনি যদি এই গিলটি হয়েই থাকেন, কোর্ট যখন বলবে আপনি অপরাধী, যখন জাজমেন্ট হয়ে যাবে, তখন আপনি তার বিরুদ্ধে এই ব্যবস্থাটা নিতে পারেন। হ্যাঁ, কিন্তু তার আগে আমার হাতে কিন্তু ওই আইনটা যখন থাকে, আমার অস্ত্রটা থাকে, আপনার বিরুদ্ধে আমি ব্যবহার করার সুযোগটা থাকে। সেই সুযোগটা যে আমি এখন বলতে পারেন সরকার নিরপেক্ষভাবে চালাবে, নিবে না, আমি সেই বিশ্বাসটা আমি আনতে পারি না। কেন? এই যে 11টা সিটি কর্পোরেশনের মধ্যে 6টা সিটি কর্পোরেশনে কিন্তু বিএনপির। আপনি দেখেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র কোথায়? বরখাস্ত। সিলেট সিটি কর্পোরেশন মেয়র কোথায়? বরখাস্ত।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র কোথায়? বরখাস্ত। তাহলে তারা ইলেক্টেড হয়ে আসার মানেটা কি? আর তার ভোটাররা তো বঞ্চিত হচ্ছে সেই জায়গায়। আমি সেই জায়গায় এই কারণে বলছি, এইটা ওই আইনগুলোতে প্রত্যেকটা আইনে কাট কপি পেস্ট করা আছে, একই ধারা, হ্যাঁ, একই নাম্বার, ভিন্ন ধারা নাম্বার, কিন্তু কথাগুলো এক। আমি মনে করি এখন যে আইনগুলো সংশোধনের করা হবে এই আপনার দলীয়ভাবে করার জন্য, এই ধারাটা আপনার সংশোধন করা উচিত, নয়তো জনগণের সঙ্গে এক ধরনের আপনার প্রতারণা হয়ে যায়। আমরা আশা করতে পারি। আবার আলোচনাটা আমরা যদি শুরুর জায়গায় নিয়ে যাই, সহকর্মী তানিয়া রহমান তার প্রতিবেদনে লিখেছে, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করলে পেশি শক্তির প্রভাব বাড়বে বলে মনে করে বিএনপি। ক্ষমতাসীন দল বলছে তৃণমূল নেতাদের নেতৃত্বের সুযোগ দেবার জন্য এই সিদ্ধান্ত। আর বিশেষজ্ঞরা বলছেন সবার মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি ঠিক করলে তা প্রশ্নবিদ্ধ হবে না। শাহনাজ বেগম। জি, আমি ধন্যবাদ। এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নির্বাচনকে ঘিরেই হবে। নির্বাচন পদ্ধতি এর ভেতর দিয়েই যাবে, এবং যেটা নিয়েই সমস্যাগুলো চলছে। আপনি খেয়াল করে দেখুন, বদিউল আলম মজুমদার সাহেব একটা কথা বললেন যে এটি হচ্ছে খুবই জটিল এবং কঠিন, কিন্তু আমরা দেখেছি যখন নাকি রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের মধ্য দিয়ে, রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে ইলেকশন করবার জন্য উপযোগী কিনা এই বিষয়টি যখন এন্ডোর্স করা হলো, এবং তারপর যখন আরপিও সংশোধন করা হলো, তখন কিন্তু আমরা দেখলাম যে ইলেকশনে কারা আসছেন তাদের একটা যোগ্যতা আছে, যে অ্যাটলিস্ট 1% মানুষের মতামত পাবেন, আপনার প্রত্যেকটা জেলা অফিস আছে। এখন দেখা যায় পলিটিক্যাল পার্টির নামে যেগুলো এমনি আমজনতা, দৈনিক আমজনতা, সেই ধরনের একটা পার্টিও থাকতো আগে। এখন কিন্তু মিনিমাম আপনার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, আপনি সেই জায়গাটা আসছেন, একটুখানি শুদ্ধ হয়েছে। আজকে আমরা মানি অথবা না মানি, বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনই দুই দলের হাতে, দুই দলের কাছে, তাদের দ্বারা নিয়ন্ত্রিত কিংবা তাদের জোটের দ্বারা নিয়ন্ত্রিত। এটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই। সেদিক থেকে বিষয়টি একেবারে পরিষ্কারভাবে সামনে নিয়ে আসা হচ্ছে। এই বিষয়টাকে যদি সামনে নিয়ে আসা হয়, সেই ক্ষেত্রে 3টি ঘটনা ঘটবে, যেটাকে আমি পজিটিভ মনে করি। নেগেটিভ ঘটনা একটাই, সেটা আমি ওর সঙ্গে সহমত। পজিটিভ ঘটনা হচ্ছে, প্রথমত আপনি এই যে অসম উন্নয়নের বিষয়টিকে আপনি তখন সরাসরি ধরতে পারবেন, কিন্তু এই বিষয়টি নিশ্চিত করতে গেলে কিন্তু আপনাকে আরপিও সংশোধন করতেই হবে। কারণ আজকে যেটি পাশ হয়েছে এটি কিন্তু আইন হয়ে যায়নি, এটি পার্লামেন্টে যাবে। নির্বাচনী বিধি, হ্যাঁ, নির্বাচনী বিধি, তারপর আপনার নির্বাচনী বিধি পরিবর্তন হবে, এবং ওই বিধিমালায় যা লেখা থাকবে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা কখনোই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়া যাবে না। অতএব এই জায়গাটিতে আপনাকে আলোকপাত করতে হবে এবং দেখতে হবে যে আসলে কি হচ্ছে। মিডিয়া একটা ওয়াচডগ হিসাবে কাজ করতে পারে, জানতে পারে। আপনার রিপোর্টার যেটি বলেছেন, উনি সঠিকভাবে 3টি বিষয় নিয়ে এসেছেন, যে সুশীল সমাজের অবস্থান। কিন্তু আপনি দেখুন যে যদি দুটো দলের হাতেই রাজনীতি থাকে কিংবা দুটো জোটের হাতেই রাজনীতি থাকে, তাহলে প্রতীকে নির্বাচন করতে সংকট কোথায়? আমি জানি যে আমি জামাত কিংবা আপনি আওয়ামী লীগ, উনি বিএনপি, তাহলে আমি জানি, কিন্তু গোপনে জানি, আমি প্রমাণ নেই। পেশি শক্তির প্রভাব বাড়বে বলে বদিউল আলম মজুমদারও বললেন, হান্নান শাহ বললেন। না, কিন্তু পেশি শক্তির প্রভাব কি এখন বাংলাদেশের রাজনীতিতে কিংবা নির্বাচনে নেই? আমরা তো দেখেছি এই পৌরসভা হলে কি সেখানে হচ্ছে না। না, আমরা যে এই পৌরসভা নির্বাচন এই যুক্তিটা হতেই পারে, তাহলে আর দলীয়ভাবে নির্বাচন করার দরকার কি, যদি কোনো গুণগত পরিবর্তন নাই আসবে? না, গুণগত পরিবর্তনের জন্য তো করছে না, করছে শৃঙ্খলা আনার জন্য। আপনাকে দুটো দিক আছে, একটা হচ্ছে যে আপনি তো গুণগত পরিবর্তন হচ্ছে, আপনি দেখবেন যখন আরপিওতে কি কি আছে, উনি যেটা বলেছেন যে আপনার ক্ষমতাটা কার উপরে কার সঙ্গে কার, সেই জায়গাটিকে আপনার দেখতে হবে ভীষণভাবে, যে এটা কি হচ্ছে। কিন্তু এটা হচ্ছে ফ্রেমটা কি, এটা হচ্ছে কাঠামো করা হচ্ছে, এবং এই কাঠামোটাতে কোনো সংকট নেই। সংকট হবে যখন আপনি দেখবেন আরপিওতে যেটা বলা হচ্ছে, সেখানে যদি থাকে যে একজন জেলা প্রশাসক না, একজন ধরেন এমনি রিটার্নিং অফিসার বলে দিল যে আপনি কালকে সকাল থেকে নাই, কিংবা একজন অ্যাডমিনিস্ট্রেটর আপনি নিয়োগ করে দিলেন, তাহলে যে জনগণের যে গণতন্ত্রের যে চর্চা, সেটা তো ব্যাহত হবে। সেই জায়গাটি হচ্ছে গিয়ে সব থেকে বাংলাদেশের এই পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে সবগুলো নির্বাচনের সব থেকে বড় প্রশ্নবিদ্ধ জায়গা, এবং এটাকে ঘিরেই সামনের দিনের রাজনীতিও খুব কঠিন অবস্থা দিকে যাবে বলে আমি মনে করি। আমি শেষ একটা বিষয়ে ছোট দুটা মন্তব্য করে অনুষ্ঠান শেষ করতে চাই আজকের মতো। কালিয়াকৈরে স্কুল গেইটে ছাত্রীকে খুন করা হয়েছে, খুবই নির্মম একটি ঘটনা। জাহিদুল হাসান, এটা কিসের ইঙ্গিত বহন করে, বা এরকম নির্মম ঘটনা আসলে কেন ঘটছে খুব বেশি মনে হচ্ছে? দেখেন, এটা তো আমাদের সামাজিক অস্থিরতার একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ, এই ঘটনাগুলো কিন্তু ল অ্যান্ড অর্ডারের সাথে
স্বাভাবিকভাবে মানে ল অ্যান্ড অর্ডারের মতো দেখলে হবে না। আমাদের ওই ইয়াংদের মন মানসিকতা কিভাবে গড়ে উঠছে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কিন্তু বিস্তর গবেষণার সুযোগ রয়েছে। এগুলো ভালো বলতে পারবে আমাদের সমাজতত্ত্ববিদরা বা আমাদের মনোবিজ্ঞানী। বা যখন লিটনের মতো সংসদ সদস্যরা ধরা পড়ে না, তখন অপরাধীরা বেপরোয়া হয়ে যায় না? সেটা তো একটা আপনার থাকেই, শুধু লিটনের ক্ষেত্রে না। আপনি যখন একটার পর একটা ঘটনা ঘটবে, আপনি যখন অপরাধী ধরা পড়বে না, তখন তো মানুষের মধ্যে এক ধরনের একটা সৃষ্টি হয়, আমি বোধহয় এই ঘটনা ঘটিয়েও পার পেয়ে যেতে পারি। আর এই পার্টিকুলার যে ঘটনাটা বললেন যে আপনার এই যে একটা ইয়াং ছেলে, এটা ওই যে তার পারিবারিক শিক্ষাটা সেরকম ভাবে হয় নাই, তার স্কুলিংটা ওইভাবে হচ্ছে না, হ্যাঁ, যে কারণে সে তার নিজের যা চায় সেটা সে প্রকাশ করতে পারছে না। এইভাবে একটার পর একটা আপনি শুধু ওখানে না, এর আগেও আপনি এই ধরনের ঘটনা আমরা দেখেছি। যে কিন্তু এটার জন্য আসলে টোটাল আমার যেটা মনে হয় যে এটা আমার সামাজিক একটা অবক্ষয় বলে আমরা যে পুলিশের শব্দটি ব্যবহার করি। এক লাইনে কোনো মন্তব্য? এক লাইনে আপনার অনুষ্ঠান অনেক আগেও একবার আমি বলেছিলাম যে আসলে মূল্যবোধের কোনো বিকল্প নাই। প্রত্যেকটা পেশার, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারের তাদের সন্তানকে গড়ে তুলবার জন্য এবং রাষ্ট্রের মূল্যবোধের চর্চা করতে হবে। অনেক ধন্যবাদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বটাও গুরুত্বপূর্ণ এবং আইনের প্রয়োগটাও নিশ্চয়ই খুব জরুরি। অপরাধীকে নিবৃত্ত করবার জন্য বা যদি উদাহরণ তৈরি হয় একের পর এক, তাহলে আমার ধারণা অনেক বেশি সংযত হবে। ধন্যবাদ আপনাদের সাথে থাকবার জন্য, আমাদের শুনবার জন্য, দেখবার জন্য। আগামীকাল দেখা হবে একই সময়ে। থাকুন ৭১-এ।